আজকে সেটা হচ্ছে ডেভিড হিউম। ঠিক আছে, তো আমরা একটু ধীরে ধীরে যাই যে ডেভিড হিউমের কি এমন জায়গাগুলো আছে, মানে কোন কোন বিষয়গুলো, সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। ডেভিড হিউম, বা যাকে আমরা সংক্ষেপে হিউম নামে জানি আর কি, আহ, যাকে তোমরা অভিজ্ঞতাবাদী দার্শনিক বলো, ঠিক আছে, বা আমিও বলি। তো সেক্ষেত্রে আহ, এই যে দার্শনিক হিউম, এইটি যদি না বললেও, যদি তুমি যদি কখনো কারো কাছে প্রেজেন্টেশন এভাবে করো যে ইতিহাসবিদ হিউম, ঠিক আছে, বা তুমি যদি এরকম ভাবে বলো যে একজন একজন হিস্টোরিয়ান, ঠিক আছে, তিনি তিনি ইতিহাস চর্চা করেছেন, তাহলে কিন্তু ভুল হবে না। বুঝলে তো? তাহলে কিন্তু মোটেও ভুল হবে না, কারণ এই যে যাকে আমরা, মানে যার থিওরি আমরা পড়তে চলেছি, তিনি কিন্তু খুব ভালো ইতিহাসবিদ ছিলেন। এবং মানে তার যে দর্শন চর্চার আগে কিন্তু তিনি ইতিহাস চর্চা করেছেন। বুঝতে পারছো তো? মানে এমনটা নয় যে তিনি আগে দর্শন চর্চা করেছেন এবং পরে গিয়ে তিনি অন্যান্য বিষয়গুলো স্টার্ট করেছেন, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, তিনি আগে কিন্তু ছিলেন একজন ইতিহাসবিদ, তারপরে গিয়ে তার চর্চার মাধ্যমে আসে তোমার ফিলোসফিক্যাল বিষয়বস্তু। তো যাই হোক, আমরা যে মূল বিষয়টার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে এই যে এই গ্রন্থটা, এই গ্রন্থটা, এই ট্রিটিস অফ হিউম্যান নেচার, দেখতে পাচ্ছ? এই যে ট্রিটিস অফ হিউম্যান নেচার, এই জায়গাটা। আর একটা হচ্ছে অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। বুঝলে তো? এই যে দুটো পাঠ্য, ঠিক আছে, এই যে দুটো পাঠ্য, এই এই এইখান থেকেই আমাদের পরীক্ষার প্রশ্নগুলো দেয়। বাদ বাকি গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আমাদের থাকে না। ঠিক আছে, তো আমাদের মানে আমরা তো আর কোনো বিদেশি মানুষ নই, আমরা এদেশীয় মানুষ। তো খুব একটু একটু বোধহয় সংকোচ হয় যে এই মোটা মোটা গ্রন্থগুলো কি করেই বা সম্ভব। তো যাই হোক, সেখান থেকে কোর জিনিসগুলোকে আমি তুলে এনেছি তোমাদের জন্য, সেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। এ ট্রিটিস অফ হিউম্যান নেচার, যেটা তোমার এই যে সালটা রয়েছে, এই সালে এই গ্রন্থটা, মানে উনি বলছেন, মানে ডেভিড হিউম বলছেন যে ট্রিটিস ট্রিটিস যে গ্রন্থটা, এই গ্রন্থটা জন্মলগ্নেই মারা গেছে। মানে ব্যাপারটা এরকম যে এই গ্রন্থটা এরকমটাই ছিল, ওনার মতে এই গ্রন্থটা ভালো হয়নি। কেন ভালো হয়নি? কারণ তোমরা খেয়াল করে দেখবে, হয়তো তোমাদের আহ, যারা শিক্ষক শিক্ষিকা, তোমাদের গুরু যারা রয়েছেন, তারা হয়তো জানিয়েছেন যে দর্শন তখনই মানে তখনই সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে যখন তা সমালোচনার কষ্টিপাথরে বিচার্য হয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, সেটি সেটি সব থেকে ভালো, যেটি সমালোচনার কষ্টিপাথরে বিচার করে আসছে, তা সেটা ছাড়া কিন্তু নয়। ঠিক আছে, সেটা ছাড়া কিন্তু নয়। তাহলে দর্শনের এই গ্রন্থটি, এই গ্রন্থটি কিন্তু সমালোচনার কোনো কষ্টিপাথরের মধ্যে কিন্তু যায়নি। বুঝতে পারছো তো? এটা কিন্তু যায়নি, এখানে কোনো সমালোচনাই হয়। কিন্তু এই যে গ্রন্থটা, এটা নিয়ে খুব চর্চা হয় পরবর্তীকালে, বিশাল চর্চা হয়। কিন্তু এই যে গ্রন্থটা, ট্রিটিস গ্রন্থটা, এই গ্রন্থটা তিনটে ভাগে পরবর্তীকালে মানে কি হয়, মানে মানে বেরোয়। ঠিক আছে, তিনটি ভাগে এটা বেরোয়। আহ, কিন্তু সেই ভাগগুলো কিন্তু খুব একটা প্রচার হয়। বুঝলে তো? প্রথম ভাগটা যেমন ছিল ট্রিটিস অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, দ্বিতীয় ভাগটা ছিল ট্রিটিস অফ দ্য প্যাশন, আর তোমার তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে ট্রিটিস অফ মোরালস। ঠিক আছে, এই যে তিনটে ভাগ ছিল, মানে পরবর্তীকালে সেরকমটা কিন্তু দর্শন সমাজে গ্রহণযোগ্যতা পায়নি বলে তার মতবাদ। তো যাই হোক, কিন্তু অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং যে গ্রন্থটা, এই গ্রন্থটা খুব বেশি পপুলার হয় এবং এইখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। কোনটা বলো তো? দেখো, আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। একটা জায়গা ছিল না যে কান্ট বলেছিলেন যে আমি এমন একটি গ্রন্থ পড়েছি যে গ্রন্থটা আমাকে ওই ঘুম থেকে তাকে জাগিয়ে দিয়েছিল। মনে আছে? এরকম প্রশ্ন দেখবে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে পড়েছিল, এরকম প্রশ্ন মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, এই এই হচ্ছে সেই গ্রন্থটা, যে অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেই গ্রন্থটা যেখানে বলছেন, মানে কান্ট বলছেন যে হিউম অ্যাওয়াক মি ফ্রম মাই ডগমাটিক স্লাম্বার। ঠিক আছে, মানে আমাকে ওই ওই কি বলে, মানে ডগমাটিক মানে হচ্ছে নির্বিচার
বাদ আর কি, সেই নির্বিচারবাদ থেকে বাঁচিয়ে দিয়েছে, এরকম একটা বিষয়, বুঝলে তো? তো আহ, তাহলে এই গ্রন্থটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমাদের আজকের যে পাঠ্য যে বিষয়টা, সেটা কিন্তু অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর পাঠ্য বিষয়। তোমরা আহ, তোমরা তোমরা এক কাজ করতে পারো, জানো তো? তোমরা যদি হিউমের অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর বাংলা বইও আছে, জানো তো? ব্যানার্জি পাবলিকেশন থেকে বইটা আছে, ওই বইটা, ওই রাইটারটা আমি ভুলে গেছি, মানে আমার কাছে আছে করে পুঁথি হয়ে গেছে বইটা, বুঝলে তো? মানে একদম পুঁথি হয়ে গেছে, পুঁথি মানে সেই মানে যদি মানে ঝরে ধরে যদি আর দুপাশ দিয়ে চেপে দেওয়া যেত তো ঝুরঝুরে মুড়মুড়ে হয়ে যাবে, এরকম অবস্থায় রয়েছে। আর একটি বই আছে, সেটা হচ্ছে সমরেন্দ্র ভট্টাচার্যের বই। তো তোমরা চেষ্টা করবে দুটো বই কালেক্ট করে নেওয়ার। ব্যানার্জি পাবলিকেশনে তুমি বলবে যে ব্যানার্জি পাবলিকেশনে যাবে, গিয়ে বলবে যে ওই অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর বাংলা অনুবাদটা দিতে। রাইটার আমি ভুলে গেছি, হয়তো তোমাদের জানা আছে কারো। আর একটা হচ্ছে সমরেন্দ্র ভট্টাচার্য, ওই বইটা মানে প্রথম বইটাতে না, মানে একদম ইংরেজির অনুবাদটা এখানে আছে, মানে একটু খটোমটো, বুঝলে তো? মানে ইংরেজি থেকে বাংলা একদম হুবহু বঙ্গানুবাদ করলে যেমনটা হয় না, একটু খটোমটো টাইপের। আর সমরেন্দ্র ভট্টাচার্যের বইটাতে মানে কি বলবো, একটু সাজানো গোছানো লেখা, বেশ একটু মানে পরিমার্জিত লেখা। তো তোমরা পড়তে পারো, এই দুটো বই নিজের সংগ্রহে রাখো। আমি আশা রাখি যে তোমাদের আহ, ভালো হবে, মানে তোমাদের পড়া বুঝতে গিয়ে তোমাদের সুবিধে হবে। আচ্ছা, এবার আহ, এইগুলো দেখবে যে তোমাদের পাঠ্যের মধ্যে রয়েছে, ট্রিটিস থেকে কিছু বিষয় রয়েছে। আমি তোমাদেরকে কয়েকটা বিষয় আমি তোমাদেরকে একটুখানি একটু কি বলে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই হাতের কাছে খাতা পেন রেখেছো, তো তোমরা একটুখানি লিখে নাও যে এই যে হিউম ছিলেন, তো এই হিউমের দর্শনের দ্বারা কারা কারা প্রভাবিত ছিলেন। তুমি তো একটু আগে দেখলে যে কান্ট প্রভাবিত ছিল বা ছিলেন, তো আরো দুজন দার্শনিক ছিলেন যারা হিউমের দর্শনের দ্বারা প্রভাবিত ছিলেন। এটা একটু লিখে নাও। এক নম্বর হচ্ছে হুসার, ঠিক আছে? ওনার যে ফেনোমেনোলজির যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখান থেকে উনি পান। মানে হয় না যে কোথাও থেকে একটা সূত্র পাওয়া, কোনো একটা একটা গ্রন্থ পড়ছো, সেখান থেকে গিয়ে তোমার মনে হলো আরে বাবা, ইনি এই 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 জিনিসটা কোথায় পেয়েছে, মানে কোথায় এমনটা পাওয়া গেল। তো ব্যাপারটি হচ্ছে এটা যে ওই 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 যে সূত্র পাওয়া, সূত্রটা খুঁজে কিন্তু পেয়েছিলেন হুসাল, যে তার ফেনোমেনোলজির অংশটা, সেটা কিন্তু এখান থেকে পেয়েছিলেন, মানে হিউমের ফিলোসফি থেকে উনি কিন্তু পেয়েছিলেন। আচ্ছা, আর হচ্ছে ইয়ার, ঠিক আছে, যাকে তোমরা যৌক্তিক প্রত্যক্ষবাদী বলে তোমরা চিহ্নিত করে থাকো, সেই এজে এয়ার এর গল্প কিন্তু আমরা এখান থেকে পাই। এই প্রসঙ্গে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, নেক্সট আমি পরের পরের রোববারই, নেক্সট রোববার আমি যখন তোমাদেরকে পড়াবো কোনো একটা বিষয় বা বোঝাবো, তখন কিন্তু এরকম চেনা জানা ফিলোসফার নিয়ে আমি নিঃসন্দেহে আলোচনা করব না, কারণ আমি তোমাদেরকে জানিয়েছি যে পরীক্ষায় এমনও কিছু ফিলোসফারে আসছে যে ফিলোসফারকে আমরা আগে কখনো জানিই না, দেখিনি। ঠিক আছে? তো আমি ওই নেক্সট ডেতে আমি তোমাদেরকে নতুন ধরনের কোন একজন ফিলোসফারকে নিয়ে আসবো, প্রেজেন্টেশন করব, যার লেকচার হয়তো দুটো একটা হয়তো তোমরা পেতে পারো বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু আহ, আমি চেষ্টা করব যে হচ্ছে সেরকম কোনো লেকচার নিয়ে আসতে পরের রোববার থেকে। ওকে? আচ্ছা, তো এটা তোমরা নিঃসন্দেহে তোমাদের খাতার মধ্যে লিখে নিয়েছো। আচ্ছা, এবার চলো তোমাদের আর একটা বিষয় আমি তোমাদেরকে বলবো। এইগুলো সব বোঝাবো, এই অ্যাসোসিয়েশন, ইমপ্রেশন, এই জিনিসগুলো, ইমপ্রেশন আইডিয়াস, এই জিনিসগুলোকে আমি তোমাদেরকে ধীরে ধীরে তোমাদের বোঝাবো। আচ্ছা, তো চলো আমরা যেটা বিষয়টা বোঝার চেষ্টা করি। এক হচ্ছে ইমপ্রেশন, ঠিক আছে, যাকে তুমি বাংলা নাম দিতে পারো মুদ্রণ। আর আইডিয়া মানে তো ধারণা। তো আইডিয়া আর ধারণার মধ্যে সম্পর্ক যে বিষয়টা, সেটা একটুখানি বুঝে নেওয়া যাক। আর দেখো, আমি একদম বাচ্চাদের মতো করে বোঝাবো, দেখো তুমি বুঝে যাবে। এই যে ধরো তোমার চোখের সামনে আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, কিছু লিখেছি, তার মধ্যে আঁকিবুকি কিছু একটা কেটেছি, আমার কথার শব্দ তোমার কানে গিয়ে পৌঁছাচ্ছে। অথবা তোমার বাড়ির পাশে হয় মানে বা তোমার কাছে হয়তো তোমার বাবা মা রয়েছেন, অথবা তোমার ভাই বোন, ছোট ভাই বোন রয়েছে। তো যে এই 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 যে শব্দটা তুমি শুনতে পাচ্ছ, এই যে বিষয়টা তুমি তুমি দেখতে পাচ্ছ, ব্যাপারটি হচ্ছে এটা, খুব ভালো করে বোঝো যে এই যে এখনকার,
এই যে প্রেজেন্টলি নাও, এখনকার যে বিষয়টি তুমি নিচ্ছ, গ্রহণ করছো, এটিকে উনি বলছেন যে এটি হলো মুদ্রণ। ওকে। এবার ধরো এই যথারীতি আমাদের এই আজকের আলোচনা শেষ হয়ে গেল, রাত্রিবেলা যখন যখন তুমি ঘুমাতে গেলে, সেই সময় যখন তুমি মনে করলে আচ্ছা আজকে আমি কি কি বিষয় পড়েছি একটু মনে করার চেষ্টা তো করি, এই যে তুমি মনে করার চেষ্টা করছো সেই সময়ে, তখন তুমি কিন্তু এমনটা নয় যে এই যে আমি 1 ঘন্টা একটা গোটা লেকচার দিয়েছি, সেই গোটা লেকচারটা তুমি হুবহু তুমি মনে করতে পারছো তা কিন্তু নয়। তুমি তার হয়তো কিছু কিছু সারবত্তাকে নিয়ে তুমি মনে করতে পারছো। এই যে তুমি অল্প অল্প বিষয়টাকে নিয়ে মনে করতে পেরেছো, ঠিক আছে, এইটা হচ্ছে আইডি। ক্লিয়ার? অর্থাৎ ইমপ্রেশন কোনটা? ইমপ্রেশন হচ্ছে তাৎক্ষণিক, মানে এক্ষুনি যে বিষয়গুলো আমি শুনছি, আমি দেখছি, প্রেজেন্টলি যে যে কাজগুলো হচ্ছে আমার সাথে, সেটা হচ্ছে ইমপ্রেশন বা মুদ্রণ। আর হচ্ছে আইডিয়া কোনটা? আইডিয়া হচ্ছে সেটা সম্পর্কে যখন আমরা অনুভব মানে না, অনুভব বলবো না, সেটা সম্পর্কে আমরা যখন মনে করছি, স্মরণ করছি, চিন্তা করছি, ঠিক আছে, সেইটা হচ্ছে আইডিয়া। ঠিক আছে। আশা রাখি যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে। আমি আশা করছি যে তোমরা জিনিসটাকে বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে কাইন্ডলি জানিও। এবার দেখো একটা বিষয়, এই যে হিউম রয়েছেন, হিউম তো বলছেন দেখো যে এমনটা কিন্তু নয় যে আমরা এই যে তাৎক্ষণিক যে বিষয়টাকে আমরা দেখছি বুঝছি, সেটাই আমার কাছে মানে আমার আমার কি বলবো, আমার ইন্দ্রিয় উপাত্ত, এমনটা নয়। উপাত্ত মানে কি বলে? উপাত্ত মানে হচ্ছে বিষয়। ঠিক আছে। ইন্দ্রিয়ের বিষয় তা কিন্তু নয়। এমনটাও আমাদের সাথে হয় যে রাতে আমি ঘুমাচ্ছি, আর সেই ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের মধ্যে ধরে নাও যে মানে এতটাই স্বপ্নটা এতটাই স্পষ্ট মনে হচ্ছে যেন এটাই সত্যি। ঠিক আছে, এটাই সত্যি, এর বাইরে বোধহয় আর কোনো সত্যতা নেই। তাহলে সেই যে সময়টা, সেটা কি তাহলে কি আমি মুদ্রণ বলতে পারবো না? ঝুম বলছে হ্যাঁ, ব্যতিক্রম হিসাবে কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলোকে বলতে পারি যে হ্যাঁ সেটা হলো মুদ্রণ। তাহলে ওনাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা এই যে তাহলে আপনি ধারণা আর মুদ্রণের মধ্যে যে সম্পর্কের কথা বললেন, তাহলে তো এটা চেঞ্জ হয়ে গেল। মানে আপনি যেটা বলছেন সেটাই তো মানে মানে বললেন এক লাইনে, আবার দেখা গেল সেটা বিপরীত দিকে ঘুরে গেল। ঠিক আছে, তো এমনটাও হচ্ছে। তো বলছে হ্যাঁ এমনটা কিন্তু হচ্ছে, এমনটা কিন্তু হয়। তবে হ্যাঁ, আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে স্বপ্নের বিষয় কিন্তু স্বপ্নই, তা কিন্তু বাস্তব নয়। তো বাস্তব কোনটা? না, বাস্তব হচ্ছে প্রেজেন্টলি, সেটা হচ্ছে এই যে তুমি এখন আমার কথা শুনছো, আমার বকবকটা এই যে তুমি শুনছো। আচ্ছা, এবার এক্ষেত্রে একটা প্রশ্ন আমি একবার দেখেছিলাম, সেটা আমি তোমাদেরকে বলছি, কাইন্ডলি বাবু নিজের খাতায় লিখে রাখো। মুদ্রণ ও ধারণার মধ্যে সম্বন্ধটা কি যদি এক বাক্যের মধ্যে লিখতে বলে, জাস্ট একটা শব্দের মধ্যে, তুমি বলবে যে করেসপন্ডেন্স থিওরি। এদের মধ্যে না ওই আনুরূপতার মতবাদ রয়েছে। একটু দয়া করে একটু লিখে রাখো বাবা তোমাদের খাতার মধ্যে, যে এদের মধ্যে যে সম্পর্ক, ওই সম্পর্কটা আসলে কি। বাংলায় লিখলে আনুরূপতার সম্পর্ক বলা হয়, আর ইংরেজিতে হচ্ছে করেসপন্ডেন্স থিওরি। ঠিক আছে, একটু লেখো নিজের খাতায়, একটু একটু লিখে রাখো বাবা, না হলে ভুলে যাবে, মানে জাস্ট ভুলে যাবে। আমি নিজেই ভুলে যাই, তো তোমরাও ভুলে যেতে পারো। আচ্ছা, এবার আমি ধীরে ধীরে পরের পার্টে যাচ্ছি। তোমরা কিন্তু লেখো, যেগুলো যেগুলো বলছি ওগুলো কিন্তু তোমরা নিজেদের খাতায় কিন্তু লিখবে। আচ্ছা, এটা আইডিয়াস, ম্যাটার অফ ফ্যাক্টস, এগুলো দেওয়া রয়েছে। আমি যাচ্ছি ম্যাটার অফ ফ্যাক্টস এর এইগুলো। আচ্ছা, দিয়ে দেবো, অসুবিধা নেই। তোমাদের আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা আমি খুঁজছি কোন জায়গাটায় লিখেছি, কারণ এটা তো অনেকদিন আগে তৈরি করেছিলাম, তাই না? দাঁড়াও। আচ্ছা, তো যাই হোক, আমি বলে দিই, অসুবিধা নেই। এইখানেই তো বোধহয় ছিল না ল অফ অ্যাসোসিয়েশনটা, ওই জন্য দেখছিলাম বলেই। ল অফ অ্যাসোসিয়েশন খুব ভালো বাবু, দেখতে পাচ্ছি না কেন। এই ল অফ অ্যাসোসিয়েশনটা মনে হয় না আমি লিখেছি, ভুলে গেছি কোথায় লিখে। যাই হোক, আমি বলে দিচ্ছি, চিন্তা কিসের। ল অফ অ্যাসোসিয়েশন, মনে হয় লেখা হয়। যাই হোক, চলো।
ল অফ অ্যাসোসিয়েশন বা হচ্ছে অনুষঙ্গের নিয়ম বলে একটা নিয়ম তোমরা পাবে হচ্ছে হিউমের ফিলোসফিতে। ঠিক আছে, এনকোয়ারি গ্রন্থের মধ্যে এই ল অফ অ্যাসোসিয়েশনটা আছে। এবার আহ, এটা আসলে কি ল অফ অ্যাসোসিয়েশন বা অনুষঙ্গের নিয়মটা আসলে কি? উনি মানে হিউম বলছেন যে দেখো, আমরা মানসিকভাবে এই রকমই প্রস্তুত হই, জানো তো, মানে আমরা আমরা সবাই, তুমি আমি আমরা সবাই মানসিকভাবে এই রকম ভাবেই প্রস্তুত হই যে বেশ কিছু বিষয় আমরা অ্যাডপ্ট করি। অ্যাডপ্ট মানে আমি ভালো করে বোঝাচ্ছি, দাঁড়াও। মানে বেশ কিছু বিষয়কে আমরা গ্রহণ করি, ঠিক আছে, আবার বেশ কিছু বিষয় বর্জনও করে দিই, যা বাবা দরকার নেই। তো এরকম অনেক কিছু বিষয় আমরা গ্রহণ করি, অনেক কিছু বিষয় আমরা বর্জন করে দিই। তাহলে কোন কোন বিষয়কে আমি গ্রহণ করতে পারি, সেইটার ক্ষেত্রে উনি তিনটে পার্টে ভেঙেছেন, যে পার্টটাকে যেটাকে বলা হচ্ছে ল অব অ্যাসোসিয়েশন। ঠিক আছে, যেটার নাম হচ্ছে কি না, ল অফ অ্যাসোসিয়েশন। এবার ল অফ অ্যাসোসিয়েশন মানেটা কি আমি একটুখানি তোমাদেরকে বলছি। দেখো, ল অফ অ্যাসোসিয়েশনে আমরা তিনটে পার্ট পাচ্ছি। আহ, এক নম্বর হচ্ছে তোমার হলো সিমিলারিটি বা সাদৃশ্য। এক নম্বর হচ্ছে সিমিলারিটি। তারপরে আর একটা আছে, সেটা হচ্ছে কন্টিগুইটি ইন টাইম অর প্লেস। ঠিক আছে, মানে কি বলবো, মানে ধরো আহ, আহ, স্থান কালের একটা সান্নিধ্য। ঠিক আছে, স্থান কালের সান্নিধ্য, কন্টিগুইটি ইন টাইম অর প্লেস। আর তিন নম্বরটা একটা হচ্ছে, সেটা হলো কজ অর এফেক্ট। ঠিক আছে, বা কারণ কার্য, কজ অর এফেক্ট। এই যে তিনটে পার্ট আমরা পেয়েছি। ওকে, আর একবার বলছি, হয়তো তোমরা খাতার মধ্যে লিখছো। একটা হচ্ছে সিমিলারিটি বা সাদৃশ্য, আর একটা হচ্ছে তোমার স্থান কালের মধ্যে সান্নিধ্য। তো সেই সান্নিধ্য কিরকম কিরকম না, হচ্ছে কন্টিগুইটি ইন টাইম অর প্লেস। আর একটা হচ্ছে তোমার কজ অথবা এফেক্ট, কারণ কার্য এরকম। দেখো, দুটো বিষয়, ঠিক আছে, দুটো বিষয় ধরে নেওয়া যাক যে এ এবং বি, এদের মধ্যে এত ভালো বন্ধুত্ব রয়েছে, আমরা বলতেই পারি যে এরা দুজন একসাথে পাশাপাশি বসে থাকে। ঠিক আছে, সব সময় প্রতিদিন আমি তাদেরকে দেখি স্কুলে যে তারা একদম পাশাপাশি বসে থাকে। তাহলে এদের মধ্যে মানে একটা একটা কি বলবো, বেশ কিছু সাদৃশ্য হয়তো আমি দেখতে পারি। আবার এমনটাও বলতে পারো, ওই যে হয় না যে তোমাকে দেখে বললো যে আরে বাপু, তুমি তো অনেকটা তোমার বাবার মতো দেখতে হয়েছো, কিংবা তুমি তোমার অনেকটা মায়ের মতো দেখতে হয়েছো। এই যে একটা একটা সাদৃশ্য খুঁজে বের করার একটা চেষ্টা। ঠিক আছে, এইটা একটা হয়। আর একটা হচ্ছে, মানে এইরকম বিষয়গুলো না মনে থাকে, দেখবে অনেক বয়স্ক মানুষ হয়তো তোমাকে দেখলো, তখন দেখে বললো যে আচ্ছা বাপু, তুমি তো অমুক জনের ছেলে বা মেয়ে। ঠিক আছে, তখন এটা কিন্তু একটা সাদৃশ্য, বুঝতে তো। আর এটা হলো কন্টিগুইটি। কন্টিগুইটিটা কোনটা না, হচ্ছে উম, স্থান কালের মধ্যে এক প্রকার সান্নিধ্য। স্থান কাল, যেমন ধরো আহ, কিরকম বলা যেতে পারে, উম, ধরে নাও যে হচ্ছে আমার টেবিলে বই আছে। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম যে টেবিল থেকে বইটা নিয়ে আসো। ঠিক আছে, এবার তোমার হয়তো এমনটা ধারণা হতেই পারে, আচ্ছা টেবিলের মধ্যে বই আছে, তার মানে নিঃসন্দেহে টেবিলের মধ্যে খাতা বা পেন থাকতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা মানে ওর সাথে মানে নেইও, কিন্তু তুমি ধরে নিলে এরকম একটা বিষয়। স্থান কালের মধ্যে একটা একটা কি বলবো, একটা সান্নিধ্য খুঁজে নিয়েছো, এরকমটা হয়, কিন্তু দেখবে খুব হয়। আর একটা হচ্ছে তোমার কজ অ্যান্ড এফেক্ট। ঠিক আছে, কার্য কারণের এক প্রকার সম্বন্ধের কথা বলা হচ্ছে। আহ, কি বলা যেতে পারে, ওই কার্যকারণ তুমি যে কোনো একটা একটা ধরে নিতে পারো। যেমন ধরে নেওয়া যাক যে হচ্ছে আমি এখন বসে বসে কান্নাকাটি করছি। ঠিক আছে, তাহলে তুমি যদি এটা দেখো, তাহলে তুমি মনে করবে যে আচ্ছা, তাহলে নিশ্চয়ই সঞ্জীব দা মনে দুঃখ পেয়েছে, তাই জন্যই কান্নাকাটি করছে। এবার তোমাদের যেটা পরীক্ষায় আসে, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা আসে পরীক্ষায়, বুঝলে তো, কার্যকারণটা। এটাকে এই রকম দিয়ে একটা পরীক্ষায় আসে, খেয়াল করে দেখো, কনস্ট্যান্ট কনজাংশন। দেখবে এরকম ভাবে মিলাতে দেয়, এরকম করে মিলাতে দেয় পরীক্ষার সময়। ঠিক আছে,
কনস্ট্যান্ট কনজাংশন দিয়ে দেখবে পরীক্ষার সময় দিয়ে দিল, তখন তোমাকে কিন্তু এটাকে মেলাতে হবে, যে বিষয়টা তোমাকে মেলাতে হবে। এই বিষয়টা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে জানাবে বাবু, চুপ করে থাকবে না। চুপ করে থাকা মানে নিজের লস, আমার কিছু না। আমি তো বলে বলে চলেই যাব, তারপর আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে যাব। তো তুমি যদি চুপ করে বসে থাকো তাহলে লসটা তোমারই হবে, আমার কিচ্ছু না। আমি তো পালিয়ে যাবো। বুঝতে পেরেছো? একবার হু হ্যাঁ কিছু তো বলো আমাকে, যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। না দাদা, এইখানটা বুঝতে আরেকবার পারিনি। বলবেন স্যার? ওটা কার্যকারণে যে সম্পর্কের জায়গাটা, ওইটার কথা বলছো কি? একবার বলো না, কনস্ট্যান্ট হ্যাঁ দাদা, এই যে ক্রস হ্যাঁ 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 বললে ওই যে হ্যাঁ। মেলানোটা। আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে আর একটা উদাহরণ তোমাকে দেওয়ার চেষ্টা করছি। দাঁড়াও। আহ, দেখো, কনস্ট্যান্ট কনজাংশন হচ্ছে সেটাই, যেটা হলো মানে সহজেই বোঝাই, কঠিন করে কেন বোঝাবো। আহ, এখন যে বিষয়টা রয়েছে ঠিক এর আগের কোনো বিষয়, ঠিক আছে, মানে পূর্বের কোনো বিষয়টাকেও তুমি নিচ্ছ, তুমি সেটাকে মানে সেটাকেও নিচ্ছ। ওই যে বললাম আমি কান্নাকাটি করছি, তার মানে তোমার মনে হচ্ছে যে দাদা নিশ্চয়ই মনে আঘাত পেয়েছে, বা দাদাকে নিশ্চয়ই কেউ ঠেঙিয়েছে, তাই জন্য সে কান্নাকাটি করছে। তো এই যে ব্যাপারটা, এইটা হলো মানে পূর্বের বিষয়টাকেও তুমি কিন্তু গ্রহণ করছো, সেটা কিন্তু ছিল না এখানটাতে, ঠিক আছে। কিন্তু কোনো একটা ঘটনাকে দেখছো, দেখার পরে তার পূর্বের বিষয়টাকেও তুমি নিয়ে নিচ্ছ। তো এই জন্য এটা হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখেছো যে ওরে বাবু অনেকটা ভিড় হয়েছে, অনেকটা ভিড় হয়েছে, সবাইকে একটু সরিয়ে সরিয়ে দেখলে, আরে ভাই এই তো রাস্তার মাঝখানে একজনের তো রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে, কি হয়েছে? তখন তোমার মনে হতে পারে আচ্ছা রাস্তার মাঝখানে হয়েছে, এই ব্যক্তি পড়ে আছে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, নিশ্চয়ই গাড়িতেই এসে ধাক্কা দিয়েছে। গাড়ি কিন্তু ওখানে ছিল না, কিন্তু তুমি গাড়ির ধারণাটাকেও ওর সাথে মানে অ্যাটাচ করে নিলে, তোমার মনের মধ্যে সেটাকেও গ্রহণ করে নিলে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, এটাকে অনেকে ওই সাকসেশন বলা হয় ইংরেজিতে। SUCCESSI, সাকসেশন মানে পূর্ব ঘটনা। পূর্বের ঘটনাটা ছিল না, কিন্তু তুমি বাপু সেটাকে নিয়ে নিয়েছো। এই যে বিষয়টা, এইটাকেই বলা হচ্ছে যে কনস্ট্যান্ট কনজাংশন বা সতত সংযোগ মতবাদ। একটার সাথে আরেকটা মানে কি বলবো, একটা একটা রিলেট রয়েছে, মানে মানে কি বলবো, মানে ধরে নাও যে আহ, তাকে তুমি বাদ দিতে পারছো না। ওই রাস্তার মাঝখানে রক্তারক্তি কাণ্ড ঘটেছে, তার মানে তুমি ধরেই নিচ্ছ যে হ্যাঁ এনার অ্যাক্সিডেন্টই হচ্ছে, তাহলে অন্য কিছু তো হয়। বুঝতে পারছো তো? এই যে বিষয়টা, এবার বলো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ বুঝেছি, কিন্তু একটা প্রশ্ন বললেন, ওই প্রশ্নটা একটু যদি বলেন আর কি, কেমন প্রশ্ন আছে মানে ওইটা? কিরকম প্রশ্ন আসবে, তো ওই প্রশ্নটা দেখবে ওই টেলিগ্রামে দিয়ে দেবো, যে কি ধরনের প্রশ্নগুলো আসে। ওই প্রশ্নগুলো পাওয়ার জন্য টেলিগ্রামে নিঃসন্দেহে জয়েন করে আছো, আমি প্রশ্নটা টেলিগ্রামে দেবো, যে এই মানে প্রশ্নটা করলেই তখন বুঝে যাবে নিঃসন্দেহে। একটু টেলিগ্রামকে ফলো করো। আমি নির্দ্বিধায় আমি 1 সপ্তাহের মধ্যে টেলিগ্রামে মানে এই যতটুকু আমি পড়ালাম তোমাদেরকে, মানে চেনা জানা ফিলোসফারদের মধ্যে থেকে সেই প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দেবো ওখানে। ঠিক আছে, আশা রাখি যে তোমাদের অসুবিধা হবে না, মানে বিপিএসসির ক্ষেত্রেও অসুবিধা হবে না। সেই রকম প্রশ্নই আমি তোমাদেরকে ওখানে দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। ঠিক আছে, আপাতত এই থিওরিটা ভালো করে বুঝে নাও, যে জায়গাগুলো বোঝালাম, যে যে শব্দগুলো আমি ব্যবহার করেছি, সেইগুলো কিন্তু তোমরা আশা রাখি তোমাদের খাতার মধ্যে লিখেছো। আর যদি নাও লিখে থাকো তাহলে দয়া করে আমাকে বলবে বাবা, না হলে কিন্তু পরবর্তীকালে বললে আমি সেই সময় হয় তোমার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবো। আচ্ছা, এবার আহ, উনি বান্ডেল থিওরির কথা বলছেন, এই জায়গাগুলো আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ, আমার মনে হয় না, তাই জন্য আমি জায়গাগুলোতে আমি স্কিপ করবো। তোমাদেরকে যেটা আমার দেওয়ার সেটা হচ্ছে, দাঁড়াও, তোমাদেরকে যেটা আমার দেওয়ার সেটা হচ্ছে তোমরা এই জায়গাটা স্ক্রিনশট করো, এটাই তো? না এইটা না, এইটা না, এইটা, এইটা, এটাকে একটা স্ক্রিনশট নাও। আমি একটুখানি থামছি, আর এটা তোমরা বাড়িতে খুব ভালো করে পড়বে, বুঝলে তো? মানে কিছু ইম্পর্টেন্ট কোটেশন আছে যেটা হিউমের দর্শনের জন্য রয়েছে। তোমরা নিঃসন্দেহে খাতার মধ্যে টুকে নেবে, কিন্তু এমনটা নয় যে মোবাইলের মধ্যে বা অন্য কোনো ডিভাইসের মধ্যে স্টোর করছো, সেটা করো না। এটা করা মানে বোকামি। নিজের খাতার মধ্যে টুকে নেবে।
যে কবে কোনটা কোন গ্রন্থের মধ্যে রয়েছে। যেমন ধরো এই প্রথমটা, এটা দেখো ট্রিটিস গ্রন্থের মধ্যেই রয়েছে। ঠিক আছে, ধরো তোমাকে এটা দিয়ে দিল, জানি না বাবু কিরকম প্রশ্ন হতে পারে, আজকালকার প্রশ্নের ধরন তো খুব বদলাচ্ছে। ধরো এই লাইনটা তুলে দিল, দিয়ে বললো যে আচ্ছা এইটা কোন গ্রন্থের মধ্যে রয়েছে, তখন তুমি তো চাপে পড়ে যাবে যদি না বুঝতে পারো। তাই না? তো এই এই পুরোটাই তোমার মানে তোমার খাতার মধ্যে তুমি লিখে রাখবে। এটা স্ক্রিনশট তোলা হয়েছে কিনা আমাকে বলো জাস্ট। এটা ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। বুঝেছো? কি গো বলো, একটুখানি বলো যে হ্যাঁ দাদা তুলেছি বা কিছু একটা হ্যাঁ, বলো। তুলেছি সে। আচ্ছা, তো আর কিছু ইম্পর্টেন্ট জায়গা থাকলে আমি তোমাদেরকে বলবো তুলে নিতে। নাহলে আমি তো আমার মতো পাগলের মতো শুধু লিখে লেখা রয়েছে, এগুলো সবটাও তোমাদের দরকার। মেটাফিজিক্যাল কনসেপ্ট এখন আর আসে না। এইটা, হ্যাঁ এইটাকে তোলো তো। তুমি না, আমি তোমাকে এটা তোলো। আর এটা এটা একটা স্ক্রিনশট নাও, তারপর আমি বলছি। আরে ভাই কি আমাকে এত মেসেজ করছে, কি আমার প্রয়োজন? তোমার এটা স্ক্রিনশট নাও, আমি বলছি। এটা করছে কাজী করছে। এটা তুলেছো, এবার আমি তোমাদেরকে বলে দিই যে কোন জায়গাটা তোমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চারটে পয়েন্ট, ঠিক আছে? এই চারটে পয়েন্ট তোমরা জাস্ট যেমন আছে, আমি আবারও বলছি, বেশ কিছু জায়গা আমি তো বলে দিই, বহুবার বলে দিয়েছি, ঠিক যেমন আছে তেমন ভাবে তুমি ইয়ে করবে, আহ, তোমার খাতার মধ্যে লিখবে, ঠিক যেমন আছে। ট্রিটিস থেকে এই এই চারটে পয়েন্ট না খুব ভালো করে যেমনটি আছে, বারবার করে বলছি যেমনটি আছে তেমন করে তুমি তোমার খাতার মধ্যে পড়বে। বেশি তো পড়ার দরকার নেই, কারণ তোমরা সবাই অভিজ্ঞ মানুষ। খুব বেশি তো পড়ার দরকার নেই, এটুকু পড়লে তোমাদের পক্ষে যথেষ্ট। মানে এই জায়গা থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে কিন্তু, আমি আবার রিপিট করছি, এই জায়গা থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে, এই জায়গা থেকে যাই আসুক না কেন। আর ওই যে পার্ট গুলো পড়া, এইখান থেকে মেটাফিজিক্যাল কনসেপ্ট গুলো আজকাল আর দেয় না। তো ওরা দিচ্ছে না বলে আমি জাস্ট ইয়ে করলাম, স্কিপ করে দিলাম। ওকে, তো থ্যাংক ইউ।